আসুন আসুন। আমরা এখানে এসেছি আমাদের বাংলা সাহিত্যের, বাংলাদেশের কিংবদন্তি ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, তার গ্রন্থকেন্দ্রে খায়রুল আলম সবুজ এবং তার জীবন সঙ্গিনী মিসেস খায়রুল আলম সবুজ। পাশে আছেন প্রদীপ কুমার সাহা, মিডিয়া ব্যক্তিত্ব। তাদের কিছু বই সম্পর্কে আলোচনা আমরা এখন শুনব। প্রদীপ দা, কি পড়ছেন? বন্ধুত্ব, দাদার বন্ধুত্ব। লেখা বই। এটা আমার অবশ্যই। অনুবাদ। আচ্ছা হ্যাঁ, অনেকের গল্প আছে এর মধ্যে। আচ্ছা, এখানে কার কার দেখো, কয়টা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন আছে, অস্কার ওয়াইল্ড আছে। স্বার্থ তরুণে যুধিষ্ঠির, মহাভারতের একটি গল্প। রুথ এবং নাওমির জেসি লাইম্যান, রুথ নাওমি, হারবার্টের মখমলের খরগোশ, মার্জারি উইলিয়ামস। উইলিয়ামস। আমরা এখানে মোট 5টা পাঁচটা গল্প আছে। হ্যাঁ। গল্প পাচ্ছি। গল্পগুলো খুব মজার। এবং বইটা কয়েকবারই কবে অনুবাদ করা তাদের এটা? এটা বেশ 2000 অ্যাডন করেছিল, অ্যাডন পাবলিকেশন। 2005-এ প্রথম প্রকাশ, এরপরে আবার দ্বিতীয় সংস্করণ সেপ্টেম্বর 9, এরপরে আবার বিশেষ সংস্করণ জানুয়ারি 2018। এবং এদের পাবলিকেশনস হচ্ছে অ্যাডন, ওই যে উপরেই আছে। হ্যাঁ, কিন্তু ওরা আমাকে বলে না যে কখন কি করবে। আচ্ছা দিদি, আপনার মানে কার লেখা পড়তে ভালো লাগে নিজের মানুষটি ছাড়া? নিজের মানুষেরটা তো অবশ্যই ভালো, কারণ আমরা সবসময় দাদার মুখে শুনি যে আপনার অনেক অনেক অবদান। আমার মনে করো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ভাল লাগে। তারপরে আমাদের দেশের কার কথা বলবো, সেরকম কারোরটা আমার আসলে লাগে না ওইভাবে। পড়ি পড়ি কিন্তু মনে লাগে না আর কি, এরকম। তারপরে তোমার বাইরের অনেকেই বই আছে যেগুলো পড়ি, কিন্তু যখন যেটা ভাল লাগে আর কি। আর সব ধরনের বই পড়ি আমি, কবিতা বলো, গল্প বলো, উপন্যাস বলো, ছোট গল্প বলো। তারপরে নতুন নতুন ছেলেপুলে যে লিখে, ওদেরও অনেকগুলো। নতুন লেখার আর পুরনো রাইটারদের মধ্যে যারা মানে খুব নাম করা ফেমাস, তাদের মধ্যে মূল কি পার্থক্য আপনার কাছে মনে হয়? দাদার কাছে এই প্রশ্ন নিয়ে আমি পরে আসবে, আগে দিদির কথাটা আমি ঠিক দেখো, শুনিনি। এটা বলা খুব কঠিন, বুঝছো। পার্থক্য তো অবশ্যই আছে, অত গভীরে তো এখন আর ছেলেপুলে চিন্তাও করে না, লিখেও না। আগে যেরকম মানে যারা বড় বড় মানুষ, তারা যেরকম গভীরে চিন্তা করে লিখতো, এখনকার ছেলেপুলেরা সব ভাষা ভাষা আর কি। এই আগে যারা লিখতো তারা অনেক গভীরভাবে চিন্তা করে একটা লেখা লিখতো, যে মনে দাগ কাটে। এখন আর দাগ কাটে না। না, এক্ষেত্রে কি বিষয়বস্তুটাও তো একটা বিষয়। না, তা তো বটেই। দাদা কি বলেন, বিষয়বস্তুটার কারণেই অনেক সময় গভীরতা কি হারিয়ে যায় না? না, শোনো, ব্যাপারটা হলো এইরকম, প্রতিটি লোক একটা ভিন্ন সময়ে বসবাস করে। কন্টেম্পোরারি যারা আছে তারা তো এক সময়ে বসবাস করে, ফলে তাদের কিছু তুমি পাবে, মিল পাবে। কিন্তু আর একটা সময়ে যখন আরেকজন লেখেন, তার সাথে এর কিন্তু ওই রকমভাবে কোনো করার কথা নয়, মিল থাকার কথা নয়। এই জন্যে সে যেটা দেখে সেটা সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস। যে মানুষটির কথা আমরা বলি প্রথম, সে প্রথম যে লিখলেন, তার সময়টি কিন্তু ওই ছেলেটির জীবনে নেই। আর মানুষ তো লেখে জীবন থেকে, পটভূমি যেরকম হবে, বোধ যেরকম হবে, মানুষ যেমন হবে, সেই সব দেখেই তো তার লেখা, সেটার পরেই তো তার কাজ। সুতরাং দুই যুগে বা দুই সময়ে দুটি মানুষ জন্মালে তারা কখনো একরকম লিখবে না, তবে হ্যাঁ, বোধের জায়গায় তারা এক হতে পারে, এক্সপ্রেশন আলাদা হবে।
ভিন্নভাবে প্রকাশিত হবে, কিন্তু একরকম হবে না। বাহ, মানে এটা তার তার মানে কি সময় কাল সবকিছুই কিন্তু একটা সময় লেখার মধ্যে এমন একটা শক্তি যে উত্তীর্ণ করাটা যায়। যায়। তো বিষয় ভাবনা দিয়ে আমি হ্যাঁ, আপনাদের বিষয় সাথে ভাবনা গান দিয়ে করছি। তুমি আলাদা হবে। আসলে তুমি গান করছি। আমি ঠিক আছে, অসুবিধা নেই, এখানে থাকি। হ্যাঁ, বিষয় ভাবনা দিয়েই তুমি তো আলাদা হবে। আর যদি একই রকম লেখা তুমি সবসময় দেখো বা পড়ো, তো একই রকম লেখা কি ভালো লাগে? একই খাদ্য কি সবসময় খেতে ভালো লাগে? আমি আমি জানি যে আপনি ওই যে উইলিয়াম শেক্সপিয়ারের একটি ছোট মানে লেখা ছোটদের জন্য, হ্যাঁ, বাচ্চাদের বাচ্চাদের advice উপযোগী করেছি। করে। হ্যাঁ। এটা কি রূপান্তর না ভাষান্তর না এইটা মিলানো সব, তবে আমি ওই করেছি অনুবাদই বলতে পারো, অনুবাদ। তবে অনুবাদের উপরের সাথে কিছু আমার নিজের আছে, নাটকের মানুষ যেহেতু আমি, এটা ধরো যে তার গল্পটিকেই আমার মতো করে বলেছি। তাহলে আমি এটা কি ভাষান্তর বলতে পারি? রূপান্তর হচ্ছে ভাষান্তরটা হলে কি ভাষা, যেহেতু এটা ইংরেজি থেকে বাংলা ভাষা এখন রূপান্তর নয়। রূপান্তর নয়, না। ভাষান্তরটা, কারণ রূপান্তর হলে তো সেটা পুরোটাই ভাষান্তর আপনার তো অনুবাদী। অনুবাদী। আর ওটা হলে অ্যাডাপ্টেশন হয়ে যায়, রূপান্তর নয়। এটা হলো গিয়ে, এটা আমি লিখেছিলাম এই কারণে যে মনে করে শেক্সপিয়ার আমাদের দেশের ছেলের মেয়েরা তো আর খুব একটা পড়ে না, বা তারা এর মধ্যে যেতেও পারে না। তো সরল করে তুমি যদি গল্পগুলো বলো তাহলে মজা পাবে, এবং পরবর্তী পর্যায়ে যখন বড় হবে সে ওই অরিজিনালটা পড়তে চাইবে। না, আমি পড়েছি, যেমন অনেকগুলো অনুবাদ হয়েছে, অনেকেই করেছেন, এত বেশি নিগূঢ় এবং এত বেশি হার্ট, হ্যাঁ, মানে যেটা মানে মনের ভেতর প্রাণের ভেতর কিন্তু অতটা স্পর্শ করে না, আপনার তা যত স্পর্শ করে। না, আমি স্পর্শ প্রথম করার- যখন দেখেছি তখন ভাবলাম যে শিশুদের জন্য, কারণ বিষয়টা কিন্তু শিশুদের উপযোগী ছিল না, তো সেটাকে আপনি উপযোগী করে তুললেন। হ্যাঁ, শেক্সপিয়ার তো একটু কঠিন মানুষ, বা তার কাজও কঠিন। তো সেগুলো ধরো ক্লাসিক্যাল লেভেলের যে ব্যাপারটি, সেটি তো বাচ্চাদের অতটা যাওয়ার কথাও নয়। তবে তুমি কোনো এক জায়গা থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পরবর্তীতে তারা ইন্টারেস্টেড হয়ে নিজেরাই পড়ে। এটাই উদ্দেশ্য ছিল আমার। এই জন্য এই সব কথাটা আমি আরেকটু গুরুত্ব সহকারে নিব, ক্যামেরাটা একেবারে আপনার একদম কাছে চলে যাব, ডেফিনেটলি একেবারে আপনার কাছেই। এটা যদি আবার একটু বলতেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। না, এই শেক্সপিয়ারের যে লেখাটি, সেই লেখাটি একেবারেই আমরা জানা মতে এবং যারা একই মত, প্রাপ্তবয়স্ক এবং যারা অনেক পড়াশোনা করে তাদের জন্যই, কিন্তু আপনি হ্যাঁ। একদম শিশুদের উপযোগী করলেন কি করে? ক্লাসিক্যাল জিনিস তো, কিন্তু তার মধ্যে গল্প আছে। শেক্সপিয়ারের গল্পটাই শুধু ধরেছি আমি। ওই গল্পটাকে বাচ্চাদের উপযোগী করেছি এই জন্যে যে ওরা তো আর এই বয়সে ক্লাসিক্যাল শেক্সপিয়ার পড়বে না। ওরা যেটা করবে সেটা হলো গিয়ে, যদি গল্প পায় তাহলে পড়বে। আমি সেই গল্পটি ওদেরকে পড়ালাম, যাতে করে যখন ওরা বড় হবে, যখন নাটক পড়ার ইচ্ছা হবে অথবা এই গল্প পড়ার ইচ্ছা হবে, তখন সে অরিজিনাল পড়বে। আমি চাই ওরা অরিজিনাল পড়ুক একসময়। হ্যাঁ, এই বোধের মধ্যে এগুলো থাকুক। এইটাই হলো গিয়ে আমার এই বন্ধুত্বের ওই শেক্সপিয়ার, চিরায়ত শেক্সপিয়ার যেটা আমি করেছি। আরেকটা হলো যে এখানে 6টা গল্প আছে, আচ্ছা। 6টা নাটক। সোফিয়া লরেন তার যে অনুবাদটা করেছেন, তার কি বায়োগ্রাফি অনুবাদ করেছেন? হ্যাঁ, ওখানে দুটি অটোবায়োগ্রাফি। অটোগ্রাফি। ওই ভদ্রলোক এই হোস্টার, উনি ছিলেন তার ওখানে প্রায় 4 মাসের মতো থেকে এই কাজগুলো উনি ওনার কাছে কথাবার্তা বলেছেন। আর পৃথিবীর যেখানে যেখানে ছবিয়ে যাইতো সেখানে সেখানে এই হোস্টার আচ্ছা, যাইতো। আচ্ছা। এই হোস্টার বা তো করেছে পাপা হ্যামিংওয়ে, তার আচ্ছা। লেখা। তাই লেখাটা খুব ভালো। আর মজার হলে গিয়েই আমি এই জীবনীটা তোমার পড়া শেষ করেই লিখতে বসেছি। আচ্ছা, পুরোটা পড়ে তারপরে পড়তে একেবারে পড়তেই আমার ইচ্ছা হয়েছে যে এটা আমি অনুবাদ করব। হ্যাঁ, এটা আসাদ ভাই আমাকে দিয়েছিলেন, আসাদ চৌধুরী। উনি আমেরিকা থেকে একবার এলেন, এসে বললেন যে সবুজ, তোমাকে এই বইটা দিলাম। তাই বইটা পড়লাম, পড়ে আমার কাছে মনে হলো এই বইটা তো খুবই প্রয়োজনীয় কাজ হবে যদি আমি অনুবাদ করি।
আমি সেই সময়টা আপনি যখন প্রকাশিত হয় বইটি তখন বিভিন্ন পত্রপত্রিকায় লক্ষ্য করেছি আপনার ওখান বই থেকে দুটি কোটেশন যে যে বেশি কান্না করতে পারে তার চোখ তত বেশি সুন্দর হয়, সোফিয়া লরেন রেফারেন্সে কিন্তু আপনার ছিল যে খায়রুল আলম সবুজ অনুদিত বইটি। এটা এত জনপ্রিয় পেয়েছিল এই দুইটি সংলাপ, বড় বড় কোনো বিশেষ করে সাইকোলজিক্যাল কোনো বা মেডিটেশনের কোনো ক্লাসের বড় বড় করে টাঙানো হতো এই দুইটি লেখা। তখন আপনি অবশ্যই দেখেছেন, কেমন লাগতো তখন? না, অ্যাপ্রিসিয়েশন সবসময় ভালো লাগে, আর একটু তার মধ্যে যদি আবার একটু প্রশংসা থাকে তাহলে ভালো লাগে। কিন্তু আমি নিজেই জানি কোনটা প্রশংসা করা উচিত, কোনটা করা উচিত নয় আমার নিজের কাজে, বা আমি মনে করি যে এটা প্রশংসার দাবি করে না। সেটাও যদি কেউ প্রশংসা করে তাহলে আমার একটা ভুল হয় যে এই ভদ্রলোক ঠিক মতো পড়েন। আমার দেখা আরেকটি আপনার মৌলিক, এবার মৌলিকতায় চলে আসে আত্মজা মৌলিক, যেটা আমি মনে করি বাংলাদেশ টেলিভিশনের ওয়ান অফ দ্য বেস্ট মৌলিক নাটক। তার মধ্যে আত্মজা মানে তো সন্তান বা মেয়ে সন্তান, তো এই মেয়ে সন্তানটি দিয়ে আপনি পুরো বিশ্বকে বুঝিয়েছেন। আমি যদি মনে করি যে এটি একটি রাজনৈতিক নাটক তাহলে কি এটা ভুল হবে? এটা রাজনৈতিক নাটক বলা যাবে না, তবে আত্মজার মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা তোমারই যেমন বলা রাজনীতিকে কি আছে, রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ করে। যেমন যেমন ধরো একটা ডায়লগ ছিল, ঘরে মিথ্যা বাইরে মিথ্যা, মিথ্যাচার একটা বিশাল জনগোষ্ঠী গিলে খাচ্ছে, খাপ জাহান্নামে যাক, কিন্তু আমার রক্তে আমি মিথ্যা মেশাবো না। এটা বলে সে তার মেয়েকে একটা থাপ্পড় দিল, থাপ্পড় খেয়ে বাচ্চা, একদম বাচ্চা, তাকে থাপ্পড় দিল এবং নিজে কাঁদল। তো এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি তোমার একেবারেই এই জায়গাতে না রেখে তুমি ছড়িয়ে যেতে পারো, আরও এর দূরেও যেতে পারো, তো সমস্যা নেই কিছু। আসলে কি যে কোনো লেখাই তোমার ধরো সেই রকম সিরিয়াসলি যখন লেখা হয় তখন কারো একজনের জন্য তো আর লেখা হয় না, একটা সমাজের জন্য লেখা হয়, কখনো সারা পৃথিবীর জন্য লেখা হয়। কারণ মানুষের চিন্তা কি, যারা